হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিজিক্স প্রো। এবং আজকে আমরা শুরু করছি গ্র্যাভিটেশন। গ্র্যাভিটেশন বলার আগে আমাদের প্রকৃতির ৪ টে ফান্ডামেন্টাল ফোর্স সম্পর্কে একটু জেনে নেওয়া দরকার। প্রকৃতিতে ৪ টে ফান্ডামেন্টাল ফোর্স আছে। তুমি এটাকে 4 ফান্ডামেন্টাল বা 4 ফ্যান্টাস্টিক 4 ও বলতে পারো। যাই হোক, 4 ফ্যান্টাস্টিক। এরা কারা? এরা কি? কেন? ওকে, আ ১ম কথা হচ্ছে যে এই যে ফোর্স গুলো রয়েছে আমাদের নেচারে, এই ফোর্স গুলো ডিসাইড করে আমাদের দুনিয়াতে এই যে অ্যাটমস, এই যে মলিকিউলস, এই যে বড়, বড় পৃথিবীর পতন বা সূর্যের মতো বড়, বড় নক্ষত্র, তাদের মধ্যে যে ইন্টারেকশন অর্থাৎ তাদের মধ্যে কিভাবে কাজ করে, এই বিষয়টা এই ৪ জন মিলে ডিসাইড করে নিয়েছে। তারা কারা? ১ম যে ব্যক্তির কথা বলব তার নাম হচ্ছে স্ট্রং ইন্টারেকশন বা স্ট্রং ফোর্স। ওকে? এরা কিন্তু যেখানে সেখানে তুমি পাবে না। কোথায় পাবো তাহলে? এটা মূলত পাবে তুমি যে মলিকিউলস গুলো হয়, মলিকিউলস বা কোনো এটমের তো নিউক্লিয়াস হয়। সেই নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটন এবং নিউট্রন থাকে, তাদের মধ্যে যে ফোর্স সেটা হচ্ছে স্ট্রং ফোর্স। তো সুতরাং এটা তুমি কোথায় পাবে শুধু? শুধু নিউক্লিয়াসের ভিতরে পাবে। আচ্ছা, এটা আর কোথাও পাওয়া যাবে না? নিউক্লিয়াসের বাইরে? না, নিউক্লিয়াসের বাইরে এটাকে পাওয়া যাচ্ছে না। ২ নম্বর যে ফোর্স সেটা হচ্ছে আমাদের ইলেক্ট্রোম্যাগনেটিক। কি সেটা? ইলেক্ট্রোম্যাগনেটিক। ইলেক্ট্রোম্যাগনেটিক। যখনই কোনো বস্তুতে চার্জ থাকবে, চার্জ সম্পর্কে একটা আইডিয়া তোমাদের আছে। তো চার্জ যখন থাকবে তখন চার্জ যুক্ত যে সমস্ত পার্টিকেল তাদের মধ্যে যে ইন্টারেকশন, চার্জযুক্ত যে সমস্ত পার্টিকেল তাদের মধ্যে যে ইন্টারেকশন সেটা কে ডিসাইড করে? না, এই ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্টারেকশন ডিসাইড করে। তাহলে এই যে প্রপার্টি থাকতে হবে সেটা হচ্ছে চার্জ। কন্ডিশন এটা, চার্জ। এবং এটার সীমা কত? এর সীমা কিন্তু ইনফাইনাইট। অর্থাৎ যদি তুমি এখানে একটা বস্তু বসাও বা একটা চার্জ বসাও এবং অসীমে গিয়ে অনেক, অনেক দূরে গিয়ে যদি তুমি আরো একটা চার্জকে বসাও, কি হবে? ইয়েস, এই ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্টারেকশন কাজ করবে। ৩ নম্বর যে সেটা হচ্ছে উইক ইন্টারেকশন। উইক ইন্টারেকশনটা নিয়ে আমরা আলোচনা করব না। কারণ উইক ইন্টারেকশনটা একটু হায়ার লেভেল, একটু না, অনেকটাই হায়ার লেভেলে। তবে আমি বলে দিচ্ছি যে উইক ইন্টারেকশন মূলত যেটা হয় সেটা হচ্ছে যখন আমরা নিউক্লিয়াসের বিশেষ কিছু প্রপার্টি পরবর্তীকালে পড়বো বা তোমরা ক্লাস 9-10 এ পড়েছো যে রেডিও অ্যাক্টিভ ডিকে হয়। রেডিও অ্যাক্টিভ ডিকে হয় অর্থাৎ যখন নিউক্লিয়াস ভেঙে যায়, ভেঙে গিয়ে আলফা, বিটা ডিকে বা গামা তৈরি হয়। শুধু এগুলো নয়, আরো অন্যান্য অনেক রকম ডিকে হয়। অনেক রকম পার্টিকেল ভেঙে যায়। সেইটাই আলোচনা হয় যেখানে সেটা হচ্ছে উইক ইন্টারেকশন, যেটা আমাদের আলোচনার বিষয়ই নেই। আমাদের গোটা সিলেবাসের মধ্যে উইক ইন্টারেকশন সম্পর্কে কোনো আলোচনা করা হবে না। ৪ নম্বর যেটা খুব ইম্পোর্টেন্ট আমরা আজকে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে গ্র্যাভিটেশন। গ্র্যাভিটেশন। গ্র্যাভিটেশন মূলত কাজ করে তার কারণ হচ্ছে বস্তুর ভর আছে তাই। তাহলে বস্তুর ভর আছে বলে আমরা গ্র্যাভিটেশনকে আলোচনা করছি। ভর বা মাস। ওকে? এবার দেখো যেকোনো বস্তুর যদি ভর আছে, তাই না? বস্তু মানেই ভর আছে। সুতরাং এই গ্র্যাভিটেশনকে আমরা একদমই নেগলেক্ট করতে পারব না। ওকে? গ্র্যাভিটেশনকে আমরা নেগলেক্ট করতে পারব না। এবং আমাদের শিখতে হবে গ্র্যাভিটেশনকেই। এবারে গ্র্যাভিটেশন শুরু হলো কবে থেকে? দেখো, এই শুরু কিন্তু আজকে ফট করে একদিন নিউটন মাথায় আপেল পড়ল আর নিউটন এই সূত্র পেয়ে গেলেন তা কিন্তু নয়। এটা শুরু হয়েছে অনেক আগে। একজন আ কি বলবো অ্যাস্ট্রোলজার, সরি, একজন অ্যাস্ট্রোনমার, লজার নয়, লজার এবং নমার গন্ডগোল হয়। অ্যাস্ট্রোনমার, তিনি, তার নাম টাইকো ব্রাহে। তিনি ১ম পৃথিবীতে মানে মডার্ন এজে আরকি। তিনি ১ম নক্ষত্রগুলোকে কিভাবে আছে তাদের একটা চার্ট তৈরি করেন। তো সেখান থেকে সে অনেক কিছু তথ্য যিনি যেটা বের করেন সেটা সেই মুহূর্তে দাঁড়িয়ে ধর্মীয় আচারে অর্থাৎ বাইবেলে পরিপন্থী হওয়ার কারণে তাকে পুড়িয়ে মারা হয়, টাইকো ব্রাহেকে। এরপর গ্যালিলিও কিছু বলার চেষ্টা করেছিলেন। কিন্তু গ্যালিলিওরও পরিণতি ভালো হয়নি। শেষ পর্যন্ত জীবনের শেষে তাকে কারাগারে কাটাতে হয়। দেখো আস্তে, আস্তে কমছে। এরপর আসলেন কেপলার। জোহান্স কেপলার। তিনি কি করলেন? তিনি এত কিছু নয়, উনি খুব সহজভাবে বোঝার চেষ্টা করলেন যে পৃথিবী, সূর্য, চাঁদ এরা কি করে? কিভাবে এদের রোটেশন হয়? ঘুরছে না কি করছে? এখানে কিন্তু মূল কনসেপ্ট ধরেই নেওয়া হয়েছে যে সূর্য কেন্দ্রে আছে। এরা ঘুরছে। কিন্তু উনি যে আলোচনাটা করতে গেলেন সেখানে কিন্তু উনি এই আলোচনাটা করেননি যে পৃথিবী কেন্দ্রে আছে না সূর্য কেন্দ্রে আছে। তিনি যেটা করেছিলেন যে এই যে পৃথিবীর মোশন কেমন হবে? এটা গোল ঘুরছে না উপবৃত্ত পথে ঘুরছে না কেমন করে ঘুরছে?
সময় কত লাগছে ইত্যাদি ইত্যাদি তথ্যগুলো তিনি করেছিলেন কেপলার। কেপলারের নাম নিচ্ছি আমরা কারণ কেপলার থেকে আমরা বলতে পারি যে ম্যাথামেটিক্যালি বিষয়টাকে শুরু করা হয়েছিল। তো কেপলারের এই আলোচনাগুলো থেকে ওই যে নির্যাসগুলো এসেছিল পরবর্তীকালে নিউটন সেগুলোকেই কাজে লাগিয়েছিলেন। নিউটন নিউটন সেগুলোকেই কাজে লাগিয়েছিলেন এবং ওই যে আপেল পড়ার গল্পটা আছে না তোমাদের? তোমরা জানো যে মাথায় আপেল পড়েছে। আপেল কেন মাথায় পড়েছিল? উপরে উঠে গেল না কেন? ছোটবেলার প্রশ্ন। আ যতদূর আমি জানি যে ব্যাপারটা সেটা নয়। ব্যাপারটা হচ্ছে এটা যে উনি সেই সময় চাঁদ এবং পৃথিবীর মধ্যে আকর্ষণ বলটা মাপতে গেছিলেন এবং সেটা নিয়ে চিন্তাভাবনা করছিলেন এবং আপেল পড়েছিল কিনা আমি জানি না। হয়তো পড়েছিল কিন্তু অ্যাকচুয়ালি উনি ওটা নিয়ে ভাবছিলেন। ওইসব নিয়ে ভাবছিলেন যে চাঁদ এবং পৃথিবীর মধ্যে আকর্ষণ কি বল কিভাবে কাজ করে অ্যাকচুয়ালি। আরো ভালোভাবে বলতে গেলে উনি চাঁদ এবং পৃথিবীর মধ্যে ডিসট্যান্স মাপতে গেছিলেন। যে চাঁদ আর পৃথিবী কতটা দূরে আছে। সেই করতে গিয়ে নিউটন যেটা নিয়ে এলেন সেটা হচ্ছে ল অফ গ্র্যাভিটেশন। ল অফ গ্র্যাভিটেশন। তাহলে এই যে বিষয়গুলো এগুলো কিন্তু যে তোমরা যদি মনে করো যে না এটা একদিনে হয়েছে, হঠাৎ করে মাথায় আপেল পড়লো, আমার মাথায় কেন আপেল পড়ে না? কি করে আমি করব? আমার এখানে আপেল গাছই নেই। আমার মাথায় আম পড়লেও এমনকি তাল পড়লেও, ডাব পড়লেও আমার মাথা থেকে ল অফ গ্র্যাভিটেশন বেরোতো না। কারণ আমি এটা নিয়ে ভাবছিলামই না। যিনি ভাবছিলেন তার মাথা থেকে বেরিয়েছে। যাই হোক, তো ল অফ গ্র্যাভিটেশন সম্পর্কে আমরা তাহলে এবার ডিটেইলস এ যাই। দেখো নিউটনস ল অফ গ্র্যাভিটেশন কি বলা হলো? নিউটন তার যে তত্ত্বটা দিলেন সেটা অবশ্যই কিছু এক্সপেরিমেন্টাল আ অবজারভেশন থেকে পাওয়া। অবজারভেশন তো আগে মাদার, তাই না? তো উনি ১ম যে জিনিসটা পেলেন যে ২ টি বস্তু, ধরা যাক ২ টি বস্তু আছে। একটাকে আমরা বলছি M1, একটাকে বলছি আমরা M2। এই যে দুটো বস্তু আছে এদের মধ্যে যে বল সেটা হচ্ছে আকর্ষণ বল। ১ম কথাই হচ্ছে এটা যে এরা হচ্ছে আকর্ষণ বল। এটা নোট ডাউন করে নাও, এটা শর্ট নোটের মতন যে তোমাদের মনে রাখতে সুবিধা হবে। আকর্ষণ বল এবং এই যে বলটা কিন্তু সবসময় আকর্ষণ বল, বিকর্ষণ বল নয়, কক্ষণ নয়। কোন মতেই বিকর্ষণ বল আসবে না। এটা গ্র্যাভিটেশনাল ডিফারেন্স অন্যান্য ফোর্স এর থেকে। সেখানে আমরা দেখতে পাবো পরবর্তীকালে ইলেক্ট্রোম্যাগনেটিক ফোর্স এ যে বিকর্ষণও থাকে। কিন্তু এখানে কোন রকম বিকর্ষণের গল্পই নেই। যাই হোক, তো দুটি বস্তু পরস্পরকে আকর্ষণ করে। ওকে? কিভাবে আকর্ষণ করে? সেই যে বল, সেই বলের মান যদি আমরা F বলি, মান বলছি এই কারণে কারণ বল একটি ভেক্টর। তো এই যে মানটা proportional to M1, M2 অর্থাৎ ভর দুটির গুণফলের সঙ্গে সমানুপাতিক। বুঝে নাও। ভর দুটোর গুণফলের সঙ্গে সমানুপাতিক। ধরো এটা ৫ কিলো, এটা ৩ কিলোগ্রাম। তাহলে এর proportional কত হবে? 15, তাই না? 15 এর সঙ্গে proportional হবে। আচ্ছা আরো আছে সেহেতু আমি জাস্ট একটা চিহ্ন দিয়ে দিলাম। যদি এরকম হয় যে ০.৫ কিলোগ্রাম আর 30 কিলোগ্রাম, একই দেখো একই আসবে 15 ই আসবে। তাই না? তার মানে যে গুণফলের উপর ডিপেন্ড করছে। শুধু পার্টিকুলার কোন একটি বস্তুর উপর বা কোন বস্তুর ভরের উপর নির্ভর করছে না। দুজনের গুণফলের উপর নির্ভর করছে। নিউটন আরো দেখলেন বা দেখালেন এদের মাঝে যে ডিসট্যান্স টা আছে, ধরে নিচ্ছি এই ডিসট্যান্স টাকে আমি R বলছি। দুটো ভরের মধ্যে একটা ডিসট্যান্স আছে। ওকে? নিউটন দেখলেন যে এই যে ডিসট্যান্স টা, এই ডিসট্যান্স টাও আমাদের এই নিউটনস এ মানে এই আকর্ষণ বল বা গ্র্যাভিটেশন এর সাথে সম্পর্কিত। কিভাবে? না F যেটা সেটা proportional to 1/r²। এটা একটা ভীষণ সুন্দর একটা ফোর্স। এই ধরনের ফোর্সকে যারা 1/r² মেনে চলে এদেরকে বলা হয় 1/r² ফোর্স। ওকে? এটা একটা খুব দুর্ধর্ষ জিনিস। কারণ তোমরা পরবর্তীকালে এই ধরনের ফোর্স আবার পাবে। F is proportional to 1/r² এবং এটা দিকের উপর নির্ভর করে না। মানে বস্তুটা যদি আর ডিসটেন্স এ ডান দিকে আছে না বাঁ দিকে আছে না উপরে আছে না নিচে আছে তার উপর ডিপেন্ড করছে না। শুধু কিসের উপর ডিপেন্ড করছে? ডিসট্যান্স এর উপর এবং ভরের উপরে। তো এবার আমরা যদি এটাকে একটা আর কিছু ডিপেন্ড করছে কি? না, আর কিছুর উপর ডিপেন্ড করছে না। এমনকি মিডিয়াম বা মাধ্যমের উপরে নির্ভর করে না। অর্থাৎ তুমি জলে রাখলে, না স্থলে রাখলে, আকাশে রাখলে, নাকি সমুদ্রে রাখলে কিচ্ছু ডিপেন্ড করে না। ওকে? তাহলে এবার এই আ যে বিষয়টা এলো সেটাকে আমরা যদি একটা ফর্মুলা আকারে লিখি তাহলে লিখতে পারি F equals to আচ্ছা প্রপোর্শনালিটি লিখি M1 M2 বাই R²। এখানে আরেকটা জিনিস বলিনি যেটা বলব পরে। তো AF এই প্রপোর্শনালি তুলে দিলে কি আসবে? একটা কনস্ট্যান্ট আসবে। যে কনস্ট্যান্টটাকে আমরা G দিয়ে লিখি এবং M1, M2
এই হলো নিউটনের তৈরি করা বলের সূত্র। বলের মান কিন্তু আমরা এভাবে বের করব। কিভাবে বের করব? এইভাবে বের করব। যে বলটা কত এইভাবে আমরা বলটা বের করব। ওকে? এই যে জি কনস্ট্যান্টটা এলো এটাও খুব একটা ছোটখাটো কেউ নয় কিন্তু। এই জি কে তোমরা কিন্তু নেগলেক্ট করতে পারো না। আমরা কেউই নেগলেক্ট করতে পারি না। এই জি হচ্ছে একজন ইউনিভার্সাল কনস্ট্যান্ট। কি এটা? ইউনিভার্সাল কনস্ট্যান্ট। এটা ব্রহ্মান্ডের সর্বত্র একই ভ্যালু। তাই এটা ইউনিভার্সাল। খুব অল্প কিছু কনস্ট্যান্ট আছে যারা ইউনিভার্সাল। অনেক কনস্ট্যান্ট আছে দুনিয়াতে। কিন্তু ইউনিভার্সাল কনস্ট্যান্ট কিন্তু খুব কম। তাদের মধ্যে এটা একটা। জি। ওকে? এই জি হচ্ছে ইউনিভার্সাল কনস্ট্যান্ট। এই জি কিসের উপর ডিপেন্ড করে? ওকে, কনস্ট্যান্ট আবার কিসের উপর ডিপেন্ড করবে? এ কারো উপর ডিপেন্ড করে না। কারো উপর ডিপেন্ড করে না। অর্থাৎ তুমি ধরো ভাবলে যে বস্তুর ভর বাড়িয়ে দিলাম তাহলে জি চেঞ্জ হবে? না, হবে না। তুমি ভাবলে আচ্ছা আমি যদি সমুদ্রের ভিতরে রেখে দিই তাহলে হচ্ছে জি চেঞ্জ হবে? হবে না। তুমি ভাবলে বস্তুতে যদি চার্জ দেওয়া হয় তাহলে যদি জি চেঞ্জ হয়? হবে না। জির চেঞ্জ হবে না। ওকে? এবার তুমি বললে এটা কি হাতে করে ধরা? না। এটা এক্সপেরিমেন্ট করে দেখা গেছে যে জি চেঞ্জ করা যাচ্ছে না। জি চেঞ্জ করা যাচ্ছে না। তার মানে দুটি বস্তু তাদের মধ্যে যে বল সেটা হচ্ছে এই বলটা, মহাকর্ষীয় বল। এবং এই বা তোমরা বলতে পারো যে চাঁদ এবং পৃথিবীর মধ্যে আকর্ষণ বল, সেটাও এটা, এই বল। শুধু তোমার কি করতে হবে? চাঁদের ভর বসাতে হবে, পৃথিবীর ভর বসাতে হবে এবং ডিসট্যান্স স্কয়ার করতে হবে। ব্যাস দ্যাটস ইট। সূর্য পৃথিবীর মধ্যে আকর্ষণ বল এইটাই বেরোবে। আচ্ছা কে কাকে আকর্ষণ করছে? ধরে নাও এটা সূর্য সান, এটা হচ্ছে আর্থ। ক্লিয়ার কনসেপ্টটা খুব প্রয়োজন এখানে, জানো তো? না হলে গন্ডগোল হয়ে যায়। সান এবং আর্থ কে কাকে আকর্ষণ করছে? অবশ্যই এটা ক্যাপিটাল এন দিচ্ছি বড় ভর, এটা ছোট ভর। তো স্বাভাবিকভাবে আমাদের আলোচনায় ১ম যেটা আসবে আচ্ছা বড় যেহেতু সুতরাং আ সূর্য পৃথিবীকে টানছে। তাই তো? পৃথিবীও সূর্যকে টানছে। এটা হচ্ছে নিউটনস এর একটা অসাধারণ বিষয় যে বস্তু দুটি পরস্পরকে আকর্ষণ করে। তাহলে এখানে ছোট্ট করে লিখে দিই পরস্পর আকর্ষণ বল। পরস্পর। ওকে? পরস্পরকে আকর্ষণ করছে। এটা এমন নয় যে যে বড় সে আকর্ষণ করে তা নয়। বড়টা ছোটকে আকর্ষণ করছে, ছোটটাও বড়কে আকর্ষণ করছে। ওকে? এই যে আকর্ষণ বলগুলো চলল, এই আকর্ষণ বলের প্রভাবেই আমাদের এই সূর্যর চারদিকে পৃথিবী বা নক্ষত্রমণ্ডলী ঘুরে বেড়াচ্ছে। কিংবা আমরা যদি আরো দূরে যাই, গ্যালাক্সিস থেকে ছায়াপথ বলে। সেই ছায়াপথগুলোর কার্যপ্রণালীও ডিপেন্ড করছে পুরোপুরি এইটার উপরে। হ্যাঁ, প্রয়োজন মতো মডিফিকেশন অবশ্যই হয়েছে। আ সেই মডিফিকেশন এর কথা না। এটা বেসিক একদম বেসিক লেভেলে আলোচনা। তাহলে মনে রেখো যে ২ টি বস্তু পরস্পরকে আকর্ষণ করে এবং আকর্ষণ যে করছে, এবার ছোট্ট একটা যে ক্যাচি যে জায়গাটা, সেটা হচ্ছে যে এটা তো একটা ভেক্টর, তাই না? ফোর্স একটা ভেক্টর তো। ফোর্স যেহেতু একটা ভেক্টর, তা তুমি এবার কি করবে? ফোর্স যেহেতু ভেক্টর তার ডিরেকশন দিতে হবে। ডিরেকশন সম্পর্কে নিউটন তখন বললেন, তখন ভেক্টর ছিল না। ভেক্টর কনসেপ্ট ছিল না। কিন্তু ডিরেকশন তো ভাই ডিরেকশন। তো ডিরেকশন কি বললেন যে বস্তু দুটির সংযোগকারী যে সরলরেখা বস্তু দুটির সংযোগকারী যে সরলরেখা সেই বরাবর আকর্ষণটা হবে। এটা এমন নয় এভাবে আকর্ষণ হবে না, এটা হবে না। কি হবে? সংযোগকারী সরলরেখা বরাবরই আকর্ষণটা হবে। তার মানে এখানে একটা দিক বলে দেওয়া হলো। ঠিক আছে? আমরা ভেক্টর নিয়ে আলোচনা পরে করছি যদি ভবিষ্যতে প্রয়োজন হয় অবশ্যই করব। কিন্তু এখন আপাতত করব না। ক্লাস 11 এ তোমরা রয়েছো। এখন একদম বেসিক লেভেলে আছো। সুতরাং বেসিক লেভেলে এই ভেক্টর নিয়ে এখানে ঢুকতে গেলে মাথাটা খারাপ হবে। নেক্সট আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে এই যে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট জি সেটাকে নিয়ে একটু আলোচনা করা দরকার আছে। আমি অনেক কিছু বলেই দিয়েছি গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট সম্পর্কে কিন্তু যেটা খুব জরুরি বিষয় সেটা হচ্ছে মাত্রা এবং একক। গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট জি যে তার মাত্রা কি এবং একক। দেখো আমরা জানি দেখো মেথডটা তোমরা জানো হয়তোবা বা ভুলে গেছো। জি m1 m2 বাই r স্কয়ার এটা ফর্মুলা ছিল। ফর্মুলা থেকে আমরা জি বের করতে পারি মাত্রা এবং একক। তো ১ম এ আমরা কি বের করব? আমরা একক বের করার চিন্তা করি। একক। একক বের করা সোজা। তো একক কি করে বের করব দেখো। T সমান f r স্কয়ার জাস্ট বজ্রগুণন বাই m1 m2
হলো? বেশ। এবার এদের ইউনিটগুলো বসাই বা এককগুলো বসাই। ফোর্সের ইউনিট কি? নিউটন। আর স্কয়ার। আর স্কয়ার মানে আমরা কিন্তু এসআই তে কাজ করছি, হ্যাঁ? আমরা লিখে দিচ্ছি এসআই। আর মানে হচ্ছে মিটারে হবে তাহলে ডিসটেন্স, তাহলে মিটার স্কয়ার। পাই, এটা কি হবে? কিলোগ্রাম দুটো, তাহলে কিলোগ্রাম স্কয়ার। কারণ ভর দুটো আছে। তাহলে এটা আল্টিমেটলি কি লিখবো আমরা? নিউটন মিটার টু দি পাওয়ার -2 কিলোগ্রাম টু দি পাওয়ার -2। সামটাইমস তুমি এই দুটোকে এদিক ওদিক করলেও কোনো যায় আসে না। অথবা তুমি এটাকে বলতে পারো যে নিউটন কিলোগ্রাম টু দি পাওয়ার -2 টু দি পাওয়ার -2। তাহলে এই হলো আমাদের একক। এটা হলো আমাদের একক। বেশ। এবার তো তাহলে মাত্রা বের করতে হয়। মাত্রা কত হবে? মাত্রা কিভাবে বের করব? মাত্রা বের করার পদ্ধতিটা কি? মাত্রা বের করতে হলে আমাদের যেটা করতে হবে, মাত্রিয় চিহ্ন দিতে হবে। সমান, সমান F এর মাত্রা ঠিক এখান থেকে আসছে, হ্যাঁ? R স্কয়ার এর মাত্রা বাই M1 এর মাত্রা এবং M2 এর মাত্রা। বেশ। F এর মাত্রা কি হয়? F যেহেতু নিউটন এবং এর মাত্রা তোমার মনে আছে? M L T টু দি পাওয়ার -2। আচ্ছা R স্কয়ার। R মানে মিটার, মিটার স্কয়ার মানে লেংথ স্কয়ার। এবার M1 M2 মানে কিলোগ্রাম মানে ভর ইনটু ভর, তাহলে M স্কয়ার। এবার এটাকে আমরা একটু কাটাকাটি করি। তাহলে কি আসছে দেখি। দেখো M টু দি পাওয়ার -1 L কিউব এবং T টু দি পাওয়ার -2। মনে রাখতে হবে এটা। মনে না রাখলে হবে না। মনে রাখবো কি করে? এই ছাতা-মাতা প্র্যাকটিস করো তাহলেই মনে থাকবে। এগুলো জাস্ট প্র্যাকটিস। যতবার প্র্যাকটিস করবে তত মনে থাকবে। এর একটা ভ্যালু আছে। G এর যে ভ্যালুটা বের করা হয়েছে সেই ভ্যালুটাকে একটু লিখি, চট করে লিখি ছোট্ট করে। আ এটা হচ্ছে 6.67 অ্যাপ্রক্সিমেট ইনটু 10 টু দি পাওয়ার -11 ইউনিট নিউটন, কিলোগ্রাম স্কয়ার, মিটার স্কয়ার। মিটার টু দি -12 ফিরে স্কয়ার না। এই হচ্ছে আমাদের গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট এর বিষয়। ওকে? আজকে আমরা এটুকুই পড়লাম। নেক্সট ডে তে আমরা পড়ব যে এই গ্র্যাভিটেশনাল ফোর্স এর সাথে গ্র্যাভিটেশনাল ত্বরণ বলে একটা জিনিস আছে যেটাকে মাধ্যাকর্ষণ শক্তি থেকে আমরা পাই। পৃথিবীর মাধ্যাকর্ষণ বল ইত্যাদি, ইত্যাদি। সেই বিষয়টা আমরা পরের দিন আলোচনা করব। তাহলে পরের দিনের জন্য তৈরি থাকো এবং সাবস্ক্রাইব